অফিসের কর্মচারীরা একত্রে বসে গল্প করছিল। গল্পের মূল বিষয় হচ্ছে আরশ এবং মিস ডায়নার ভেতরে কিছু চলছে। একজন কর্মচারী বলল, মিস ডায়না কিভাবে স্যারের দিকে তাকিয়ে থাকেন একবার খেয়াল করে দেখবেন। উনি স্যারকে মনে হয় চোখ দিয়ে গিলে খাবেন। দ্বিতীয় কর্মচারী বলল, আরেকটা বিষয়, স্যারের রুমে ঘন্টার পর ঘন্টা কাটিয়ে দেন ডায়না ম্যাম। অন্য কেউ তো স্যারের কেবিনে যাওয়ার আগে ওনাকে বলে যেতে হয়। নিজেকে স্যারের বউ ভেবে বসে আছেন হয়তো ডায়না ম্যাম। আরেকজন বলল, স্যার সবার সাথে কি রুড ব্যবহার করে, আর ডায়না ম্যামের সাথে কিভাবে হেসে হেসে কথা বলে তা আপনারা খেয়াল করে দেখবেন। প্রথম কর্মচারীটি বলল, না তো, আমি তো কখনো দেখিনি স্যারকে ডায়না ম্যামের সাথে হেসে কথা বলতে। তৃতীয় কর্মচারীটি বলল, আপনাকে দেখিয়ে হেসে কথা বলবে? সেদিন আমি দেখেছি ডায়না ম্যামের সাথে কথা বলছিল আর মুচকি মুচকি হাসছিল। প্রথম কর্মচারী বলল, তাই নাকি? তৃতীয় কর্মচারী বলল, একটা মেয়ে দৌড়ে আসলো যেখানে গোল হয়ে বসে সবাই গল্প করছিল। কি হয়েছে রুবা, এভাবে দৌড়ে আসলেন কেন? টাইম খেয়াল করেছেন? 9:30 বাজে। স্যার করিডোরে এসে গিয়েছেন, আর আপনারা কাজ বাদ দিয়ে গল্প করছেন এভাবে গোল হয়ে বসে। আরশ আসার কথা শুনে সবাই নিজ নিজ ডেস্কে দৌড়ে গেল। নিজেদের ফাইলগুলো হাতে নিয়ে চেক করার ভান করল। আরশ মেইন ডোর খুলে ভেতরে প্রবেশ করতেই সবাই সালাম দিল। সালামের উত্তর দিয়ে সামনে যাওয়ার সময় রুবা নামের মেয়েটার হাতের ফাইলের দিকে চোখ পড়ল। মেয়েটার কাছে গিয়ে আরশ ফাইলটা সোজা করে দিল আর বলল, ফাইল দেখার অভিনয়টা ঠিক আছে, কিন্তু ফাইলটা উল্টে না ধরলে ধরা পড়তেন না আমার কাছে মিস। তারপর সবার দিকে তাকিয়ে আরশ বলল, আমি আপনাদের এখানে আমার পার্সোনাল লাইফ নিয়ে গসিপ করার জন্য রাখিনি। কোনো কাজ না করে বসে বসে বেতন নেবেন সেটা তো আর হবে না। কাজে মনোযোগী হন আর প্রোডাক্টগুলো ঠিকভাবে প্যাকেজিং করুন। আজকাল পণ্যের অনেক ব্যাড রিভিউ আসছে। আর মিস রুবা, ফাইলটা চেক করে তাড়াতাড়ি আমার কাছে নিয়ে আসুন। ইয়েস স্যার। আরশ নিজের কথা শেষ করে কেবিনে চলে গেল। সবাই মুখ কালো করে নিজ নিজ কাজ করতে গেল। অন্যদিকে নাহিদের চাচাতো বোনের সাথে ভালো একটা সম্পর্ক গড়ে উঠেছে নুসরাত ও ইসরাতের। নুসরাত ও ইসরাত নাহিদদের বাসার করিডোরে হাঁটছিল। নাহিদের চাচাতো বোন ওদের হাঁটতে দেখে নিজের রুমে নিয়ে গেল। সেখানে ওর মা নাসিমা আক্তারও ছিলেন। নাসিমা আক্তার বললেন, নাস্তা করা শেষ? নুসরাত বলল, জি। নাসিমা বললেন, লাবণ্য, তুই যে আচার তৈরি করেছিলি তা ওদের খেতে দে। ইসরাত বলল, আন্টি, আমি আচার খাই না। নাসিমা বললেন, তুমি না খেলে ও খাবে, দে তো লাবণ্য নুসরাতকে। লাবণ্য মেয়েটা আচার এনে দিল। নুসরাত ভদ্রতা দেখিয়ে না বলল। নাসিমা কিছুটা জোর করতেই নুসরাত বলল, এত করে যখন বলছেন তখন একটু খাচ্ছি। আপনি জোর করার জন্যই খাচ্ছি। ইসরাত নুসরাতের কানে কানে বলল, জিহ্বা সামলা, মানুষ রাক্ষস বলবে, বেশি খাস না। নুসরাত চুপচাপ বসে আচার খেতে লাগলো। নুসরাতের আচার খাওয়ার শেষ হতেই নাসিমা আরও এক বাটি আচার দিলেন নুসরাতকে। নুসরাত মহিলার উপর প্রচুর খুশি হলো। পাম দিল নাসিমাকে। আপনি অনেক কিউট আন্টি। দেখো মেয়ের কাণ্ড, এসব বলতে হয় নাকি? সত্যি বলছি আন্টি, আপনি অনেক কিউট। নাসিমা লজ্জা পেলেন। তারপর হালকা হেসে বললেন, আমার বোন লন্ডন থেকেই বেডশিটটা পাঠিয়েছেন। ইসরাত বলল, ও। নাসিমা বললেন, লাবণ্যকেও লন্ডন থেকে অনেকগুলো ড্রেস আর জুতো দিয়েছেন। এই লাবণ্য, দেখা তো ওদের। নুসরাত বলল, না না, দেখানোর প্রয়োজন নেই, আমরা বুঝতে পারছি। নুসরাতের কথা কানে তুললেন না নাসিমা। লাবণ্যকে কাবার থেকে বের করে দেখাতে বললেন। লাবণ্য বের করে দেখাতে শুরু করল। লাবণ্য বলল, এটা আমার খালামণি আমেরিকা থেকে দিয়েছে, এটা আমার মামাতো বোন লন্ডন থেকে দিয়েছে, আর এই ব্যাগগুলো সব বাহির থেকে এসেছে।
নুসরাত বলল, জি, বুঝতে পারছি। লাবণ্য আবার বলল, এই পার্সটা আমার খালা আমেরিকা থেকে পাঠিয়েছে। লাবণ্য পার্স খুলতেই সেখান থেকে স্যানিটারি ন্যাপকিন বের হয়ে আসলো। ইসরাত নুসরাতের কানে কানে বলল, এইসব দেখে তো মনে হচ্ছে লোকাল বাজার থেকে কিনেছে। নুসরাত বলল, আরে কথা বলিস না, শুধু সোনার হ্যাতে হ্যামিলা, এদের কথা যতক্ষণ শুনবো এরা ততক্ষণ আমাকে আচার খাওয়াবে। ইসরাত তাজ্জব বনে তাকিয়ে রইল। আচার খাওয়ার জন্য মেয়েটা চুপচাপ বসে এদের কথা শুনছে। লাবণ্য বলল, আরে প্যাড পার্সের ভেতর কবে রেখেছিলাম ভুলেই গিয়েছি। আসলে আমাদের প্যাডগুলো লন্ডন থেকে এসেছে। লাবণ্যর কথা শুনে ইসরাত প্যাডের দিকে তাকালো, যেখানে সেনোরা লেখা। কিছু বলতে যাওয়ার আগেই নুসরাত চিমটি কাটল। নুসরাতের দিকে ইসরাত ভ্রু কুঁচকে তাকালো। নুসরাত ইশারা করে বলল কিছু না বলতে। লাবণ্য বলল, আসলে আমাদের কাবার্ড ভর্তি প্যাড, দাঁড়াও তোমাকে দেখাচ্ছি। ইসরাত বলল, না না, দেখানোর প্রয়োজন নেই। আমি বুঝতে পারছি আপনাদের সব জিনিস বিদেশি। আমার একটু কাজ আছে, আমি যাচ্ছি, পরে আসবো আপনাদের ঘরে। বলেই ইসরাত রুম থেকে বের হয়ে গেল। রুম থেকে বের হয়ে জোরে শ্বাস ফেলল। নুসরাত আচারের বাটি হাতে নিয়ে বলল, আসলে আমারও একটা কাজ আছে, আমি আচারের বাটিটা নিয়ে যাই, খাওয়া শেষ হলে এনে দিয়ে যাব। নাসিমা বললেন, আরে বসো, গল্প করি। নুসরাত বলল, পরে আসবো আন্টি, এখন যাই। কথাটা বলেই নুসরাত দৌড়ালো। মনে মনে ভাবল, মনে হয় নতুন ধনী হয়েছে, তাই এত টাকার কথা বলে, আর বারবার মেনশন করে এই দেশ থেকে এসেছে ওই দেশ থেকে এসেছে। নুসরাত আর ইসরাত নাইমের রুমে আসতেই নাহিদকে দেখল বিছানায় শুয়ে থাকতে। নুসরাত নাহিদের পিঠে কিল মেরে বলল, এই উঠে বস। নাহিদ বিরক্ত হয়ে উঠে বসল। নুসরাতের দিকে তাকিয়ে বলল, কিরে কালি, কি হয়েছে? নুসরাত বলল, ফাতেমা আপি কল দিয়েছে। নাহিদ ফাতেমার কথা শুনে এবার নড়ে চড়ে বসল। নুসরাতের দিকে খুব মনোযোগ দিয়ে তাকালো। কি বলেছে? আপি বলেছে ওনার বিয়ে ঠিক হয়ে গিয়েছে। না, এ হতে পারে না। ফাতেমা আমাকে এভাবে ধোকা দিতে পারে না। যা সর এখান থেকে। তোকে আবার কখন ধোকা দিল? তোর মতো প্লে বয়কে যে আপনি পছন্দ করেছে এটাই অনেক। ফাতেমার বাচ্চাকে বল ব্লগ খুলতে, ওর সাথে আমার কথা আছে। ইসরাত ওদের দুজনের কথায় ফোড়ন কেটে বলল, তুমি না তানিয়াকে ভালোবাসো, তাহলে এখন মেয়েটার পিছনে পড়লে কেন? নুসরাত বলল, ফাতেমা তোর থেকে 1 বছরের বড়, কিছু তো লজ্জা কর, বড় বোন হয় তোর। নাহিদ বলল, কিন্তু ফাতেমাকে আমি ভালোবাসি। ইসরাত বলল, তোমার মোবাইলটা একবার দাও তো। নাহিদ বলল, কেন? নুসরাত বলল, তুই যদি ফাতেমাকে ভালোবাসিস তাহলে তোর মোবাইলে এত মেয়ের পিক কী করে? নাহিদ বলল, আরে এদের সাথে আমি ফ্লার্ট করি। নুসরাত বলল, যা শালা, 12 ঘাটে নৌকা চালাস আর বলিস ওকে ভালোবাসিস। নাহিদ কথাটা কাটিয়ে দিল, প্লিজ ফাতেমাকে ব্লগ খোলার জন্য বল, আমি সিরিয়াস ওর বিষয়ে। নুসরাত শুনল না নাহিদের কথা। নাহিদ মুখ কাদো কাদো করে বলল, বই না প্লিজ। নুসরাত বলল, পারবো না, প্লিজ বইন। কি? ফাতেমা আপ্পির বিষয়ে। ফাতেমাকে? নাহিদের ধৈর্যের বাঁধ ভেঙে গেল। নুসরাতের পিঠে থাপ্পড় মেরে রুম থেকে বের হয়ে গেল। নুসরাত ইসরাতের দিকে তাকিয়ে বলল, দেখলি আমাকে কিভাবে মেরে চলে গেল? ইসরাত বলল, তুই সুযোগ পেলে আরও দুটো বেশি মেরে দিস, এখন আর কানের গোড়ায় ঘ্যান ঘ্যান করিস না। নুসরাত বলল, তুই আমাকে এভাবে বলতে পারলি? ইসরাত বলল, হ্যাঁ বলতে পারলাম, নাটক কম কর বইন। রাস্তার পাশে গাড়ি দাঁড় করিয়ে জাইন আইসক্রিম পার্লারে আইসক্রিম আনতে গিয়েছে। ডেলা গাড়িতে বসে যান্ত্রিক গাড়িগুলোর চলাচল দেখছে। হঠাৎ করে চেনা পরিচিত কাউকে গাড়ির পাশ দিয়ে যেতে দেখল ডেলা।
আশিক? ছেলেটা পেছন ঘুরে তাকালো। জানালা দিয়ে মাথা বের করে ডেলাকে তাকাতে দেখে ছেলেটা নিজের দিকে আঙুল দিয়ে দেখালো। আমি? ডেলা হ্যাঁ ভঙ্গিতে মাথা নাড়তেই আশিক গাড়ির দিকে এগিয়ে আসলো। হ্যালো ডেলা, আমাকে কি ডাকছিলে? ডেলা এদিক সেদিক তাকিয়ে কাউকে খুঁজলো, তারপর বলল, ওখানে তুমি ছাড়া তো আর কেউ ছিল না, তাই তোমাকেই তো ডাকবো, আর কাউকে তো ডাকবো না। ও, কি করছো তুমি? আর এখানে গাড়ি নিয়ে কি করছিলে? কিছু না, গাড়িতে একা বসে বোরিং ফিল করছিলাম। ও, আমি কি তোমাকে কোম্পানি দিতে পারি? ইয়া, অবভিয়াসলি। এই গরমে গাড়ির বাহিরে দাঁড় করিয়ে রাখবে, গাড়িতে বসার জন্য বলবে না? আসলে বসে গল্প করি, তাহলে মজা আসবে গল্প করতে। হ্যাঁ হ্যাঁ, আসো না, আসো, ভিতরে আসো। ডেলা গাড়ির পেছনের দরজা খুলে দিল। নিজেও ফ্রন্ট সিট থেকে নেমে গিয়ে পেছনে বসলো। আশিকের সাথে গল্প করতে শুরু করলো। তোমার জিএফ আছে? না, আমি পিওর সিঙ্গেল। ওহো, কাউকে পছন্দ করো? তেমন কেউ নেই। কি করতে তোমার ভালো লাগে? ট্রাভেলিং করতে। রিয়েলি? আমি অনেক পছন্দ করি ট্রাভেলিং করতে। আমাদের বেশ জমে যাবে মনে হচ্ছে। জাইন এরই মধ্যে আইসক্রিম নিয়ে আসলো। আশিকের সাথে ডেলাকে কথা বলতে দেখে কিছুটা জেলাস হলো। আইসক্রিম এগিয়ে দিয়ে ড্রাইভিং সিটে গিয়ে বসলো জাইন। কিছুটা রুড হয়ে জাইন বলল, আমি কারোর ড্রাইভার না, একজন সামনে আসো। আরে, একদিন আমাদের ড্রাইভার হলে তোর কি জাত চলে যাবে? একদিনের জন্য ড্রাইভার হয়ে যা। চিল ব্রো, চিল। হালকা চাপড় মেরে ডেলা জাইনকে বলল। জাইন বিরক্ত হয়ে গাড়ি স্টার্ট করলো, আর পেছনে আশিক আর ডেলা গল্প করতে লাগলো। কিছুক্ষণ পরপর ডেলার হাহা করে হাসির শব্দ ভেসে আসলো পেছন থেকে। হাসতে হাসতে দুই একবার আশিকের গায়ে থাপ্পড় মেরে বসলো ডেলা, তারপর সরি বলল। আবার হাসতে হাসতে থাপ্পড় মেরে বসলো আশিকের গায়ে। দেখতে দেখতে 15 দিন কেটে গেল। নুসরাত আর ইসরাতের বাসায় ফেরার নামগন্ধ নেই। নাসির সাহেব এবার কিছুটা চিন্তিত। এতদিন হয়ে গেল বাসায় ফিরে আসছে না কেন? নাজমিন বেগমকে যখন জিজ্ঞেস করলেন কখন ফিরে আসবে নুসরাত আর ইসরাত, নাজমিন বেগমের চোখ জলে ছলছল করে উঠল। ওড়নার কোনা দিয়ে চোখ মুছলেন। দরদ এখন উতলে পড়ছে কেন? যখন আমার মেয়েগুলোকে বাড়ি থেকে তাড়িয়ে দিলে তখন এই দরদ কোথায় ছিল? আরে, আমি কখন তাড়িয়ে দিলাম? আর দরদ কেন উতলে পড়বে? তুমিই তাড়িয়ে দিয়েছ। আমার মেয়েগুলো সামান্য কথাই তো বলেছিল। ওদের কথায় ভুল কি ছিল? সব তো উচিত কথাই বলেছে। আর তুমি কি করলে? সবার সামনে আমার বাচ্চা মেয়েগুলোকে বাড়ি থেকে বের হয়ে যাওয়ার জন্য বললে। সেই তো না করে দিতে। তাহলে ওরা না করায় তোমাদের জাত চলে গিয়েছে? আমি কখন বললাম বাড়ি থেকে বের হয়ে যাওয়ার জন্য? আমি শুধু বলেছি আমার সামনে না পড়ার জন্য। তুমি তো ওদের তোমার বোনের বাড়ি পাঠিয়ে দিলে, আমার পারমিশন নিয়েছিলে। আর আমরা না করলে বসে নিজেদের মধ্যে কথা বলে সব ঠিকঠাক রেখে না করতাম। সেদিন কি বলেছিলে মনে আছে? বলেছিলে আমার মেয়েগুলোকে একটু মেয়ে মানুষের মতো আচরণ শেখাতে। তাই আমার মেয়েদের বিষয়ে তোমার নাক গলানো আমি সহ্য করব না। মেয়েরা যখন আমার, তখন আমার যা ইচ্ছে আমার মেয়েদের সাথে তাই করব। তোমার কোনো পারমিশন নেওয়ার আমি প্রয়োজন মনে করি না। আমি কখন বললাম এটা? আমি তো এসব বলিনি, তুমিই বলেছ। এখন কথা পাল্টাবে না। এই জন্যই তো আমি আপার বাসায় ওদের পাঠিয়েছি। এখন তুমি মিথ্যা বলছো, মিথ্যেবাদী লোক। নাজমিন বেগম কথা বলতে বলতে কান্না করে দিলেন। ওড়নার কোনা দিয়ে চোখ মুছে রুম থেকে বের হয়ে গেলেন। রেস্টুরেন্টের সবচেয়ে ভেতরের টেবিল বুক করেছে নাহিদ। ইসরাত, নুসরাত আর মমো সেখানে বসে আছে। নাহিদ 4 প্লেট বিরিয়ানি অর্ডার দিয়ে সে টেবিল টেনে ইসরাতের কাছে বসে গেল। মমো আর নুসরাত নিজেদের মধ্যে ফুসুর ফুসুর করছে। ফুসুর ফুসুর শেষে দুজন সোজা হয়ে বসল। নুসরাত কথা বলা শুরু করল, তাদের মধ্যে নীরবতা ভেঙে।
আরে নাইমের বাচ্চাকে এত করে বললাম জিমে ভর্তি হওয়ার জন্য, শালা ভর্তি হচ্ছে না। দেখবি মোটা হতে হতে কোন দিন জানি ফেটে যাবে। মম বলল, আমার চিন্তা তো আরেকটা। ইসরাত বলল, কি? নাইম ভাইয়া যখন কথা পুরো না করে হাসতে শুরু করলো মম। নুসরাত হালকা থাপ্পড় মেরে বলল, হে হে করা বন্ধ করে কথা শেষ কর। মম কথা বলতে গেলেই মেয়েটা হেসে দেয়। নুসরাত আর ইসরাত মমর হাসি দেখে তারাও ফিক করে হেসে দিল। নাহিদ হ্যাবলাকান্তের মতো তাদের দিকে তাকিয়ে রইল। মম হাসি থামিয়ে বলল, নাইম ভাইয়ার বউ যদি রোগা হয় আর নাইম ভাই এরকম মোটা থেকে যায়, তাহলে ওনার বউয়ের কি হবে? ইসরাত বলল, বুঝতে পারছি না, খুলে বলতো। মম বলল, নাইম ভাইয়া যদি ওনার বউয়ের উপর হাত পা তুলে দেয় তাহলে কি হবে? বেচারি তো ওখানেই মারা যাবে। ইসরাত বলল, তুই আরও কিছু বলতে চেয়েছিলি, কথা ঘুরিয়েছিস কেন? মম বলল, না না, আমি কথা ঘুরাইনি। ইসরাত জোর করল না। একজন মানুষ যখন বলতে চাইছে না, তাকে জোর করার কি দরকার? অর্ডার আসতে আরও 20 মিনিট সময় লাগবে, তাই ইসরাত মোবাইল স্ক্রল করতে শুরু করলো। নুসরাত মমকে জিজ্ঞেস করল, তখন কি বলতে চেয়েছিলি? মম বলল, কাছে আয়, এটা সিক্রেট, কানে কানে বলি। মম নুসরাতের কানে কানে কিছু বলতেই নুসরাতের মুখটা হাঁ হয়ে গেল। নুসরাত মাথা দুই দিকে ঝাঁকিয়ে বলল, সত্যি তো, এটা তো চিন্তা করে দেখিনি। অর্ডার আসার পর সবাই খেতে ব্যস্ত হলো। খাবার খাওয়ার মাঝখানে নুসরাতের চোখ একবার দরজার দিকে গেল। চোখ ফিরে এনে আবার তড়াক করে মেইন ডোরের দিকে নুসরাত তাকালো। রেস্টুরেন্টে আরশ আর তার সাথে সুন্দরী একটা মেয়ে প্রবেশ করছে। নুসরাত আরশের সাথে সুন্দরী একটা মেয়েকে দেখে সতর্ক দৃষ্টিতে ওদের দিকে তাকালো। ইসরাতকে ফিসফিস করে ডাক দিল, এই ইসরাত। কি? নুসরাত হাত দ্বারা আস্তে কথা বলতে বোঝালো। ইসরাত কপালে ভাঁজ ফেলে নুসরাতের দিকে তাকালো। নুসরাত বলল, সামনের টেবিলে তাকা। ইসরাত ভ্রুকুচকে সামনের টেবিলে তাকালো। মনে করল নুসরাত এমনি এমনি ওভার অ্যাক্টিং করছে। সামনে তাকিয়ে ইসরাতের চোখ ছানা বড়া হয়ে গেল। মম, আমি যা দেখছি তুইও কি তা দেখছিস? মম বলল, কি দেখব? ইসরাতের দৃষ্টি অনুসরণ করে সামনে তাকিয়ে দেখল একটা মেয়েকে নিয়ে সামনের টেবিলে আরশ বসে আছে। নুসরাত মোবাইল বের করে আরশ আর মেয়েটার ফটাফট কয়েকটা ছবি তুলে নিল। মম নুসরাতের কাণ্ড দেখে জিজ্ঞেস করল, এই কি করছিস? নুসরাত কিছুটা বিরক্ত হলো মমর কথায়। দেখতে যখন পাচ্ছে ছবি তুলছি, তারপর কেন জিজ্ঞেস করে কি করছে? দেখতে পাচ্ছিস না ছবি তুলছি? সেটা তো দেখতেই পাচ্ছি, কিন্তু ছবি দিয়ে কি করবি? আরে এসব প্রমাণ, বোঝো না মনু, দুদু খাও। ছে, কী সব ল্যাঙ্গুয়েজ ইউজ করিস তুই নুসরাত? একদম নাক ছিটকাবি না ইসরাত, আসছে আমার শুদ্ধ মুরগি। নুসরাত জুম করে আরও 2-3টা ছবি তুলল আরশের, যাতে বোঝা যায় দুজনের মুখ। ইসরাত বলল, ভাইয়া এখানে কেন? সিলেটে কি রেস্টুরেন্টের অভাব পড়েছে যে এত দূরে আসলো? নুসরাত বলল, আরে প্রেমিকাকে নিয়ে আসতে দেখতে পাচ্ছ না? অফিসের আশেপাশে গেলে তো আব্বা আব্বু ওনার অফিসের কর্মচারীরা দেখতে পেত, তাই তো এত দূরে আসছে যাতে কেউ দেখতে না পারে। ইসরাত বলল, না জেনে কথা বলবি না নুসরাত। নুসরাত বলল, আমি জেনেই কথা বলছি। দেখ কি হেসে হেসে কথা বলছে। আমার সাথে যখন কথা বলে তখন মুখ দিয়ে করল্লা বের হয়, আর এখন কি মুচকি মুচকি হাসি। হাসি সরছেই না মুখ থেকে। আহা কি হাসি! মানুষের কত রং যে দেখব। মম বলল, আল্লাহর আস্তে তোর মুখ বন্ধ কর বইন। নুসরাত বলল, আমি কি বেশি কথা বলি যে তুই আমাকে বললি মুখ বন্ধ করার কথা? তুই এভাবে বলতে পারলি মম? নাহিদ বলল, না বোন, তুই একটুও বেশি কথা বলিস না। খুশি?
এবার মুখ বন্ধ কর বইন, কানের পোকা সবগুলো বের করে দিলি। নুসরাত বলল, তাহলে তো ভালোই হয়েছে, তোর কানের ভেতর থেকে সব পোকা বের হয়ে চলে যাবে। আমাকে ধন্যবাদ বল, আমি কথা বলে তোর কানের পোকা বের করে দিয়েছি। ইসরাত বলল, চুপ, একদম চুপ, আর একটা কথাও না। এবার আওয়াজ বের হলে কস্টেপ মেরে দেব মুখে, না হলে এখানে রেখে চলে যাব। নুসরাত বলল, কিন্তু। ইসরাত ঠোঁটে আঙুল রেখে চুপ দেখালো। নুসরাত মুখ গোমরা করে বসে রইল। সামান্যই তো কথা বলছে, আর তো কিছু করছে না। বিল পে করে সবাই রেস্টুরেন্ট থেকে বের হয়ে গেল। মমো একটা সিএনজি ভাড়া করে জিন্দা বাজারের দিকে চলে গেল, আর নুসরাত আর ইসরাতরা উপশহরে যাওয়ার জন্য সিএনজি খুঁজতে লাগলো। নাহিদের সাথে নুসরাতের আর নাইমের সাথে ইসরাতের বিয়ে দিয়ে দিলে কেমন হয়? দুই বোন দুই ভাইয়ের বউ। আকস্মিক কোনো কারণ ছাড়াই এসব কথা লাবণ্যকে বলতে দেখে ইসরাত বিরক্ত হলো। লাবণ্যর কথা ইগনোর করতে চাইল, কিন্তু লাবণ্য আবার বলল, আর তোমাদের খালা তোমাদের শাশুড়ি হয়ে যাবে। নাহিদ বিরক্ত হয়ে বলল, এটা আমার ছোট বোন, আমি ছোট বোনের চোখে দেখি, তাই না বইনা? এসব কিছুই হয় না, বোন ভাবো আর যাই ভাবো, বিয়ে হলে এমনিই সব ঠিক হয়ে যাবে। নুসরাত তিক্ত বিরক্ত গলায় বলল, আপু এক কাজ করেন, নাইমকে বিয়ে করে নিন। আমি আন্টিকে বলে নাইমের সাথে আপনার একটা ব্যবস্থা করে দেই। লাবণ্য বলল, ও আমার বয়সে ছোট, কী সব বলো তুমি? তো কি হয়েছে, বয়সে বড় মেয়ে বিয়ে করা সুন্নত। নাইম সুন্নত কাজ করে ফেলবে, ওরও তো নেকি, সাথে তোমারও নেকি হবে। আরে কী সব তুমি বলো নুসরাত, এসব হবে না। হবে না কেন? 110% হতে পারে, এটা জীবনেও হবে না। নাহিদ লাবণ্যর ওপর বিরক্ত হয়ে রুম থেকে বের হয়ে গেল নিজের রুমে। ইসরাত কাপড় চেঞ্জ করার জন্য ওয়াশরুমে গেল, আর নুসরাত ফেসবুক স্ক্রল করতে শুরু করলো। লাবণ্য তাদের বিজি হতে দেখে রুম থেকে বের হয়ে গেল। নাজু বেগমের বাড়িতে হঠাৎ করেই নাসির সাহেব এসে হাজির। নাসির সাহেবকে হঠাৎই আসতে দেখে নাজু বেগম বিভ্রান্ত হয়ে পড়লেন। কি খাওয়াবেন না খাওয়াবেন ওইসব নিয়ে চিন্তিত হলেন। নাসির সাহেব বললেন, তিনি কিছুই খাবেন না। আজকে অনেক জরুরি কাজ রেখে এসেছেন ইসরাত আর নুসরাতকে নিয়ে যাওয়ার জন্য। এটা কিভাবে সম্ভব? ওরা তো আমার এখানে আরও 1 সপ্তাহ থেকে তারপর যাবে, এখন তো আমি দিতে পারবো না ওদের। অনেক দিন তো থাকলো, পরে এসে আবার থাকবে, এখন নিয়ে যাই। আর মাত্র 2 সপ্তাহ পর ইসরাতের সেমিস্টার ফাইনাল, সেই তো যাওয়াই লাগবে। তো এখন গেলে কি হবে? আজ যাবে কাল যাবে, একই কথা। নাজু বেগম রাজি হয়ে গেলেন। তিনি আর কি বলবেন, অন্যের সন্তানের উপর তার তো আর জোর চলে না। নাজু বেগম ইসরাতকে বললেন, লাগেজ গোছানোর জন্য আজকেই তারা ব্যাক করবে। সবার কাছ থেকে বিদায় নিয়ে নাসির সাহেবেরা বাসার উদ্দেশ্যে রওনা হলো। লাবণ্য আবার আসার জন্য বলল। তারা নীরবে মাথা নাড়ল, যার মানে শীঘ্রই আসবে বেড়াতে। সৈয়দ বাড়িতে ফিরে আসার পর নুসরাত দৌড়ে বাড়ির ভেতরে চলে গেল। ইসরাত গাড়ি থেকে লাগেজ টেনে নিয়ে আসার সময় জাইনের সাথে দেখা হলো। ইসরাত জাইনের পাশ চুপচাপ কাটাতে চাইলে জাইনের গা জ্বালানো কথা শুনে ইসরাতের মাথা 180 ডিগ্রি অ্যাঙ্গেলে গরম হয়ে গেল। এত তাড়াতাড়ি চলে আসলে, আরও 2-1 দিন থাকতে। আপনার কোনো সমস্যা আমি তাড়াতাড়ি চলে আসায়? আমি আসায় কি আপনার খাবারের ভাগ কম পড়বে, নাকি আপনার খাবারের প্লেটটা টান দিয়ে নিয়ে নেব? কি সমস্যা কি? আমার কেন সমস্যা হতে যাবে তুমি আসায়, আর আমার খাবারের ভাগ কেন কম পড়বে? তোমাকে দেখছি কিছুই জিজ্ঞেস করা যাবে না। ইসরাত, তুমি ওভার রিয়্যাক্ট করছো। কথায় তো তাই মনে হচ্ছে। আর আমাকে কিছু জিজ্ঞেস করতে আপনাকে কে বলেছে? আমি বাড়িতে ফিরে আসছি তা আপনার সহ্য হচ্ছে না? আসল কথা তো এটাই, আমার বাড়ি আমি ফিরে আসব, তাতে আপনার কি? আমি একটা সিম্পল কথা তোমাকে বলেছি, আর তুমি এটাকে তাল থেকে তিল বানিয়ে দিলে।
একটা সিম্পল কথা সিম্পলভাবে উত্তর দিলেই তো হয়। ঝগড়া করছো কেন? আপনি কি আমাকে এখনই ঝগড়াটু বলে গালি দিলেন? জাইন নিজের চুল টেনে ধরল। কপালের উপর থেকে চুলগুলো টেনে সরালো। ও কখন ঝগড়াটু বলে গালি দিল? এই মেয়ে তো মহা ঝগড়াটে। আমি কখন তোমাকে ঝগড়াটু বললাম? তার মানে আপনি বলতে চাইছেন আমি মিথ্যা বলছি? নিজের দিকে আঙুল তুলে ইসরাত বলল, আমি মিথ্যাবাদী? এত বড় সাহস আপনাকে কে দিল? আপনি আমাকে মিথ্যাবাদী বলছেন? আরে, তুমি এক কথার আরেক মিনিং কেন বের করছো? আপনি ডাবল মিনিংয়ে কথা বলবেন আর আমি তার প্রতিবাদ করব না? কি জ্বালায় পড়লাম রে বাবা! কোন দুঃখে একে প্রশ্ন করতে গিয়েছিলাম। আল্লাহ মাফ করো। জাইন ইসরাতের কথার উত্তর না দিয়ে পাশ কাটিয়ে চলে গেল। ইসরাত রাগে ফুঁসতে লাগল। তাকে ইগনোর করা এত বড় সাহসী জাইন্নার বাচ্চার। নুসরাতকে বলে একে একটা শিক্ষা দিতে হবে। শালা খবিশ। ভার্সিটিতে যাওয়ার জন্য নুসরাত আর ইসরাত আজ সকাল সকাল ঘুম থেকে উঠল। দুজন দুই ইউনিভার্সিটিতে পড়ায় রাস্তাও আলাদা। নুসরাত রিকশা দেখে ইশারা করল। সচরাচর তাদের বাসার আশেপাশে রিকশা পাওয়া যায় না। মামা, আখালিয়া যাবেন? হয়, যামু। কত টাকা ভাড়া নেবেন? 100 টাকা দিও। না মামা, 80 টাকা দিব। যাবেন? আচ্ছা আইও। আর কিতা কইতাম। নুসরাত রিকশায় উঠে বসল। ইরহাম দৌড়ে এসে রিকশায় উঠল। তুই আমাকে রেখে চলে যাচ্ছিস কেন? কোথায় যাচ্ছিলাম? শুধু শুধু রিকশায় উঠে বসে আছি। আমি তোর জন্য রিকশায় বসে অপেক্ষা করছিলাম। বেইমান! আমি যদি আরও 2 মিনিট লেট করতাম, তুই আমাকে রেখে চলে যেতি, তাই না? জানিস যখন তাহলে জিজ্ঞেস করছিস কেন? ইরহাম রিকশাওয়ালা মামার দিকে ভ্রুকুচকে তাকিয়ে জিজ্ঞেস করল, মামা, আপনি রিকশা নিয়ে দাঁড়িয়ে আছেন কেন? আসলে আমি তোমাগো ঝগড়া দেখতাছি, যে সুন্দর করিয়া ঝগড়া করতাছ। আমাদের ঝগড়া দেখা বন্ধ করে রিকশা চালান মামা। আর তুই তুই কত লেট করিস। কখনো তোকে রেখে আমি কলেজ বা ভার্সিটিতে গিয়েছি? আমি তোর জন্য অপেক্ষা করতাম না? আসলে কি জানিস, এই আমি কারোর জন্যই অপেক্ষা করি না। সবাই আমার জন্য অপেক্ষা করে। হিজাব বাঁধা, তাই চুল ঝাড়া দিতে পারলাম না। ইরহাম নুসরাতের কাঁধে ঘুষি মারল। ঘুষি খেয়ে নুসরাত হাসতে লাগল। তোর থেকে বেশি জোরে আমি ঘুষি মারতে পারি, দেখবি? না বোন, দেখব না। এখন দেখার ইচ্ছেও নেই। অন্যদিকে ইসরাতের ভার্সিটি বাসার উল্টো দিকে হওয়ায় মেন রোডে যেতে কিছুক্ষণ হেঁটে যেতে হয়। ইস্যু বেবি, কতদিন পর তোমার সাথে দেখা। কোথায় ছিলে সোনা এতদিন? সেদিন ওইদিকে গিয়ে তোমার বোনকে পেয়েছিলাম। তোমার বোন আমাকে পাথর দিয়ে আঘাত করেছিল বাবু। তোর নানির বাড়ি ছিলাম, আর আঘাত করেছে, খুব ভালো করেছে। তোর মতো লাফাঙ্গাকে গণধোলাই দেওয়া উচিত। ও মাই গুডনেস, তুমি শোনা আমার নানু বাড়ি গিয়েছিলে? এজন্যই নানু সেদিন বলছিল আসলে সারপ্রাইজ পাবি। ইসরাত ছেলেটার প্যাচালে বিরক্ত হলো। বুকের কাছে 2 হাত ভাঁজ করে ফুটপাতে দাঁড়িয়ে শীতল দৃষ্টিতে মায়াবী চেহারার ছেলেটার দিকে তাকালো। ইসরাতকে দাঁড়াতে দেখে ছেলেটাও দাঁড়ালো। কি চাই তোমার? আমার পেছনে লেগে আছো কেন? অনেক দিন ধরে তোমার এসব ফালতু কথা সহ্য করছি। ছেলেটা কাচুমাচু করে চোখ নিচের দিকে নামালো। ইসরাতের কথার উত্তর না দিয়ে চোখ এদিক সেদিক ঘোরাতে লাগলো। হাওয়া সব বেরিয়ে গেল। এতক্ষণ তো খুব বেবিশোনা করছিলে, তখন লজ্জা লাগলো না? এখন নিচের দিকে চোখ কেন? চোখ উপরে তুলে আমার চোখের দিকে তাকাও। নাম কি তোমার? আরমান। ফুল নেম বলো। আরমান শিকদার। তো আরমান শিকদার, বয়স কত তোমার? আমি যদি ভুল না হই 21 বা 22, তাই না? জি, 21 বছর। আমার কত জানো? জি না। আমার 23+। তোমার থেকেও 2 বছরের বড়। বয়স দিয়ে কী হবে? আমি আপনাকে পছন্দ করি। ইসরাত ঠোঁট বাঁকিয়ে হালকা হাসল। আরমান যা মুগ্ধ হয়ে দেখল,
এই হাসির প্রেমেই তো সে পড়েছে। এই মেয়ে এত সুন্দর করে কিভাবে হাসে? আরমান, রাইট? তোমার আমার প্রতি যেটা সেটা হলো অ্যাট্রাকশন। কিন্তু আপনাকে আমি ভালোবাসি ইসরাত, সত্যিই ভালোবাসি। হুম, ইসরাত নয়। নিজের বড় বোনের বয়সে একটা মেয়েকে নাম ধরে ডাকছো, সো ব্যাড। আর যেন এই বিষয়ে কোনো কথা না শুনি। তুমি আমার ছোট বোনের বয়সী, তাই একটা অ্যাডভাইস দেই। পড়াশোনা করো, ভালো কিছু হও। তোমার ভাগ্যে যে সে নিজে হেঁটে তোমার কাছে চলে আসবে, তোমাকে খুঁজে নিতে হবে না। সো এসব বাদ দিয়ে পড়াশোনায় মন দাও। আগামীকাল থেকে বাইক নিয়ে ঘুরতে যেন না দেখি। আর আমার পেছনে তো একেবারেই না, মনে থাকে যেন। ইসরাত ছেলেটার পাশ কাটিয়ে চলে গেল। ইসরাতের যাওয়ার পথে উদাস চোখে ছেলেটা তাকিয়ে থাকলো কিছুক্ষণ। চোখের কোণে জমা হওয়া পানিগুলো গড়িয়ে পড়ল। ছেলেটা মোছার প্রয়োজন অনুভব করল না। পানি গড়াতে গড়াতে চিবুক বেয়ে পড়ে গেল নিচে। ইসরাত দৃষ্টিসীমানার বাইরে যেতেই ছেলেটা পেছন ঘুরে দাঁড়ালো। মনে হলো মানুষ যাচ্ছে না, একটা প্রাণবিহীন দেহ হেঁটে যাচ্ছে। শহীদ মিনার চত্বরে ঘুরে বেড়াচ্ছিল সাদিয়া, সুরভি আর নুসরাত। ইরহাম তাদের সাথে যোগ দিলে সুরভি ধমক মেরে বলল, তুই কি মেয়ে? আমাদের সাথে সাথে ঘুরে বেড়াচ্ছিস? যা, ওদিকে যা। ইরহাম মুখ কালো করে সেখান থেকে চলে গেল। আমার কিছু বলার ছিল তোদের। বল। আসলে না বইন, তুই আসল নকল বাদ দিয়ে মূল কথা বল। ফাতিন মেসেজ দিয়েছিল। সুরভি আর নুসরাত চোখ গোল গোল করে ঘুরে তাকালো সাদিয়ার দিকে। নুসরাত চোখের পাপড়ি ঝাপটে সুরভির দিকে তাকালো। সেম কাণ্ড সুরভিও করল। তারপর মুখ বিকৃত করে বমি করার ভাব করল। সাদিয়া এদের চাহনিয়ার ভাবভঙ্গি দেখে বিরক্ত হলো। এভাবে তাকাবি না আমার দিকে। আর এরকম করছিস কেন? মনে হচ্ছে এক্ষুনি বমি করে দিবি দুটো। নুসরাত নাক মুখ বিকৃত করে বলল, হ্যাঁ, করে দিব বমি। তোর কোনো সমস্যা? আর শালা আবালটা কি বলেছে? নুসরাত, তুই ওকে আবাল বলতে পারিস না। সুরভি দাঁতে দাঁত চেপে বলল, ও মা, ভালোবাসা উতলে পড়ছে শালা বাইনচোরটার জন্য। যখন সোহার জন্য তোকে ধোকা দিল তখন ওই বাইনচোরটা ছিল না, এই আমি আর নুসরাত ছিলাম। আর এখন বলছো নুসরাত তুই এভাবে বলতে পারিস না? বাবা গো, কি দরদ। সুরভি, গালাগালি করবি না ফাতিনকে, ও আমায় সত্যিকারের ভালোবাসে। নুসরাত থাপ্পড় মারল সাদিয়ার পিঠে। বিরক্তি নিয়ে বলল, 100 বার গালাগাল করব। কি করবি তুই? বালের ভালোবাসা। তোমার ভালোবাসার গোষ্ঠী কিলাই আমি। সুরভি নুসরাতকে থামানোর চেষ্টা করে বলল, নুসরাত থাম, সব খুলে বলতো সাদিয়া, A to Z। ম্যানেজ করলো কিভাবে শালা? গতকাল মেসেজ দিয়েছিল, আমি সিন করিনি। তো রাতের দিকে সিন করার সময় আপু এসে পেয়েছে, ওর সাথে কথা বলছি। আপু তো রেগে মেগে আগুন, কেন এখনও মেসেজ দেয়? আপুকে বললাম প্যাচ আপ করতে চাই। আপু বলল আমাকে ফোন দিতে বল, আমি ওর সাথে কথা বলবো। আপুকে কি বুঝিয়েছে আমি জানি না। আপু বলেছে ঠিক আছে, ভালো কিছু করতে পারলে সাদিয়ার সাথে সামনে কথা আগাবে, না হলে নেই। সুরভি কতক্ষণ সাদিয়াকে ভেঙালো। সাদিয়া কিছু না বলে নুসরাতের দিকে তাকালো, যে নাক ফুলিয়ে জোরে জোরে শ্বাস নিচ্ছে। সাদিয়ার এই নিব্বি মার্কা কথা শুনে নুসরাতের রাগ লাগলো, কিন্তু ওদেরই বা কী করার আছে? যার লাইফ সেই ডিসাইড করবে সে কি করবে। এই নুসরাতের বাচ্চা, তুই একে আমাদের গ্রুপে কি দেখে নিয়েছিলি? এর মাথায় কোনো মগজ নেই, সব গোবরে ভরপুর। আর মগজ যদি থাকে ওটা পচে গিয়ে গোবর হয়ে গিয়েছে। সাদিয়া রাগী চোখে তাকালো সুরভির দিকে। সুরভি সাদিয়ার রাগ পাত্তা দিল না। সাদিয়াকে শুনিয়ে শুনিয়ে ফাতিন নামের ছেলেকে গালি দিল। জানোয়ারটা যখন ছেড়ে যাবে তখন তুমি বুঝবে মনু ভালোবাসা কারে কয়। শালার খপ্পরে পড়ে গিয়েছিস তুই, আবার খাবি ধোকা।
তারপর কান্না করতে করতে আসবি আমাদের কাছে। সাদিয়া ধীর গলায় বলল, এই সুরভি, আস্তে গালি দে, মানুষ শুনতে পাবে। সুরভি গালি দিয়ে বলল, আমি মানুষের বাল ফালাই না, মানুষ আমার বাল ফালায়। আমি গালি দিব, আমার মুখ, কার বাপের কি? সাদিয়া বলল, ছি, কি অশ্লীল মেয়ে রে বাবা, মুখের ভাষা শুনে আমার গা রিরি করে উঠছে। সুরভি বলল, যা বাল, গায়ে পানি ঢাল গিয়ে, তাহলে রিরি করা কমবে। সুরভি ভেঙচি কাটল সাদিয়াকে। সাদিয়া জিব্বা বের করে ভেঙালো। নুসরাত বলল, এই থাম তোরা, ওই আবালটা না। সুরভি জহুরি নজরে তাকালো। সুরভি দূর হতে এমনভাবে তাকালো মনে হলো এখান থেকেই দাঁড়িয়ে স্ক্যান করে ফেলবে ফাতিনকে। ফাতিন নুসরাতের দিকে তাকাতেই নুসরাতের সাথে আই কন্ট্যাক্ট হলো। নুসরাত কপালে ভাঁজ ফেলে এমনভাবে তাকালো যেন এখান থেকে আস্ত কাঁচা চিবিয়ে খাবে ফাতিনকে। ছেলেটা থতমত খেয়ে অন্যদিকে তাকালো। নুসরাতদের পাশ দিয়ে দুটো মেয়ে যাচ্ছিল। তাদের হালকা কথার শব্দ নুসরাতদের কানে আসলো। তাদের কথোপকথন ছিল এমন যে সামনে সাদা রঙের শার্ট পরা ছেলেটার সাথে আখির 3 মাস রিলেশন ছিল। বাকি কথা শোনা গেল না, কারণ মেয়েগুলো দূরে চলে গেল। সুরভি পরের কথা শোনার জন্য কান পেতে মেয়েগুলোর সাথে হাঁটা শুরু করেছিল। নুসরাত পেছন থেকে এসে হাত চেপে ধরে সুরভিকে নিয়ে এসে বেঞ্চে বসালো। সাদিয়া কান্না করে দেবে এমন ভাব, কিছু বললেই টুকুস করে চোখ থেকে পানি পড়ে যাবে। নুসরাত আর সুরভির কষ্ট হওয়ার কথা থাকলেও তাদের একটুও কষ্ট হচ্ছে না। একবার সাদিয়ার দিকে তাকিয়ে দুজন দুজনের মুখের দিকে তাকালো। তারপর আকাশ পাতাল ফাটিয়ে হুহা করে হেসে দিল। যারা নুসরাতদের আশেপাশে ক্যাম্পাসে হাঁটছিল তারা ফিরে ফিরে তাদের দিকে তাকালো। এসবে ধ্যান নেই নুসরাত আর সুরভির। দুজন পারলে হাসতে হাসতে এখানে শুয়ে পড়ে। ওই আখির সাথে রিলেশন ছিল ও আমায় বলেইনি। আজ বাসায় গিয়ে আমি মেসেজ দেব। কি গো আখির বিএফ, কি অবস্থা তোমার? নুসরাত আর সুরভি আরও এক দফা হেসে দিল সাদিয়ার এসব আউল ফাউল কথা শুনে। মানুষ কি লেভেলের বোকার গাধা হলে ছেলেটা 12 ভাতারি জেনেও তার সাথে রিলেশন করে, আবার তার সাথে ব্রেকআপ না করে কী সব প্রশ্ন করবে বলছে। তোর মতো মগজবিহীন প্রাণী আমি দ্বিতীয়টি দেখিনি। মানুষ কি লেভেলের গাধা হতে পারে তোকে না দেখলে কেউ বিশ্বাস করবে না। এত বড় গাধি তুই। অন্যদিকে, আম্মু, আমি ডেলাকে বিয়ে করে নিয়েছি। লুৎফা বেগম কিছুক্ষণ ছেলের দিকে তাকিয়ে মমর উপর ভর ছেড়ে দিলেন। অতিরিক্ত শক্ট হওয়ায় অজ্ঞান হয়ে গিয়েছেন। মম আম্মু বলে চিৎকার করে উঠল। মমর চিৎকারে সৈয়দবাড়ির সবাই যে যেখানে ছিল সেখান থেকে এসে হাজির ড্রয়িং রুমে। হঠাৎ করে এমন করে চিৎকার করল কেন মম? আশিকের সাথে ডেলাকে দাঁড়িয়ে থাকতে দেখে সকলেই অবাক হলো। নিজেদের অবাকতা একপাশে ফেলে সবাই লুৎফা বেগমকে ধরে নিয়ে এসে সোফায় শুইয়ে দিল। হেলাল সাহেব লুৎফা বেগমকে শুয়ে আশিকের দিকে তাকালেন। বোনকে নিয়ে ব্যস্ত থাকার দরুন আশিক ও ডেলাকে তেমন একটা খেয়াল করেননি। ডেলার হাত আশিকের হাতে দেখে হেলাল সাহেব কিছু একটা সন্দেহ করলেন। সন্দেহ সঠিক কিনা তা জানার জন্য জিজ্ঞেস করলেন, মামা, তুমি ওর হাত ধরে রেখেছ কেন? আশিক একবার লুৎফা বেগমের দিকে তাকালো। তার বিয়ের কথা শুনে যেখানে তার মা অজ্ঞান হয়ে গিয়েছেন, সেখানে হেলাল সাহেব কিভাবে রিয়্যাক্ট করবেন আশিক বুঝতে পারল না। মামা, আমি ডেলাকে বিয়ে করে নিয়েছি। দূর হতে কেউ রুট গলায় বলল, কি বলেছিস আশিক? আবার বল।